একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক কাজ করে যারা এই লোকটা ১০ বছর ধরে এর দরজায় তার দরজায় ঘুরছে। তাকে লোকে যেমন খুশি অপমান করছে। আমি আজ থেকে ৫ বছর আগের ছবিটাতে যে টাকাটা নিতাম ৫ বছর পরের ছবিটাতে নিশ্চয়ই সেই টাকাটা নেব না। না জীবনে প্রেম মানে আমার কাছে ফোনটা কে করেছে? শিরিন। শিরিন কে? তো এবার শিরিন আমাকে ফোন করেছে। 'গেট আপ কিং' শ্যুটটা আসছে। আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছি। শর্ট ফিল্মটার নাম অনিক দত্ত কিন্তু খুব অদ্ভুতভাবে আমার মধ্যে একটা ডিরেক্টর দেখেছিল। তো হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের সাথে রয়েছে, তার পরিচয় দেওয়ার আলাদা করে দরকার নেই, শাহির দা। অভিনয় জগতের অত্যন্ত পরিচিত একটা মুখ। তো শাহির দা, কেমন আছো বলো? ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো? দাদা, ভালো আছি। তো দাদা, তোমাকে প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই যে সরকার বদল হলো, তো নতুন সরকারের কাছে তুমি কি চাও? মানে একজন অ্যাক্টর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি কি ডেভেলপমেন্ট চাও, বা তোমার এক্সেট্রা কি চাও সেটা তুমি যদি বলো। একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক কাজ করে যাদের হাতে পয়সা নেই, টাকা পয়সা নেই। কিন্তু তারা সিনেমা বানাতে চায়। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যাদেরকে আমরা খুব মানে কমন ভাবে যে বলে থাকি। এবার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা সবসময় ইন্ডাস্ট্রির যে বাঁধা ধরা কয়েকটা নিয়ম থাকে যে আ আ মানে কিছু মানুষকে নিয়ে কাজ করা বা কিছু পদ্ধতিতে কাজ করা। আমি একটাকেও ভুল বলছি না। সেই নিয়মগুলোরও কারণ আছে। সেগুলো কোথাও না কোথাও ঠিক। কিন্তু একটা ব্যালেন্স তো দরকার। কারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং কে যদি প্রতিনিয়ত আম এমন জায়গায় আনা হয় যে এমন একটা টাকা বা এমন ইনফ্রাস্ট্রাকচার এ আনা হলো সেখানে আর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারটা ছবিটা বানাতেই পারল না। সেইটা যেন না হয়। মানে আমার কাছে মানে আমি আ যদি আশার কথা বলো, মানে আমার কাছে আশা এটাই থাকবে যেন মানুষের ক্রিয়েটিভিটিটাকে আটকানো না হয় এবং মোদ্দা কথা যে লোকটা ছবি বানাতে চাইছে এবং সে গরিব লোক, তার কাছে টাকা নেই। সে হয়তো অনেক কষ্ট করে লোন নিয়ে এই করে, ওই করে ওর থেকে তার থেকে চেয়ে ছবিটা বানাচ্ছে। তার ছবিটাকে যেন দেখানোর সময় কেউ না আটকায়। কারণ যেটা মানে আমি বলছি না যে কি হয়, কি হয় না। আমি একটা কথা হচ্ছে গিয়ে আ একটা ছবি বানানো হয়ে যাওয়ার পরে ডিস্ট্রিবিউশন এর সময় গিয়ে অনেক রকম অসুবিধায় পড়ে। মানে আ ছবিটা আ কি বলবো? পেপার ওয়ার্ক এ অসুবিধায় পড়ে, হলে চালানোর জন্য অসুবিধায় পড়ে। এবার একটা বেসিক ব্যালেন্স থাকতে হবে যেখানে সিস্টেমের মতন চলবে। আবার এট দ্যা সেম টাইম যাদের হাতে টাকা পয়সা নেই, তারাও কিন্তু তাদের মতন চলবে। চলুক না, দুটো একসাথে চলুক। বড় প্রোডাকশন, তার হাতে টাকা পয়সা আছে, বড় প্রোডাকশন এর মতন করে শুট করুক। আর যে ইন্ডিপেন্ডেন্ট সে ইন্ডিপেন্ডেন্ট এর মতন করে শুট করুক। দুটোতে অসুবিধা নেই তো। মানে একটা এইটা মানে ভাবতেই খুব অসুবিধা লাগে যে আজকের দিনে সত্যজিৎ রায়, মৃণাল সেন বা ঋত্বিক ঘটক থাকলে তারা কি করতেন? আমার তো মনে হয় না তারা মানে বাংলায় ছবি বানাতে পারতেন বলে। তো সেইখান থেকে মানে সেই জায়গাটা মানে আজকে তো আমরা আজকের দিন অব্দিও তো সেই মানে যাদের কথা বলছি তাদেরকে আ মানে আমরা মাথায় রেখে কাজ করি। মানে তাদের থেকে আমরা প্রতিনিয়ত শিখি। অর্থাৎ সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা তাদের থেকে তো আমরা প্রতিনিয়ত শিখি। তাহলে মানে আজকের জেনারেশন এ যারা ইন্ডিপেন্ডেন্টলি ছবি বানাতে চাইছে, তাদেরকে আমরা কি করে আটকে দিতে পারি? আমরা বলতে পারি সে হয়তো সত্যজিৎ রায় নয়, সে হয়তো অন্য কেউ, সে নতুন কেউ, তার নাম কেউ জানে না। কিন্তু কে বলতে পারে যে আগামী দিনে আজ থেকে ৩০ বছর পরে তার নামটাই মানে আজকে যেভাবে অন্যদের নাম সেলিব্রেটেড তার নামটাও সেলিব্রেটেড হবে না। সুযোগ তো দিতে হবে। তাকে যদি আগেই তার মুখটা বন্ধ করে দেওয়া হয়, তাকে বলা হয় যে না একটা অমুক টাকা লাগবে নইলে তুমি বানাতে পারবে না, নইলে তুমি ছবিটা দেখাতে পারবে না, তাহলে কি করে হবে? আর সিস্টেমের সাথে মানে দুটোর ব্যালেন্স রাখাটা খুব দরকার। এটাই চাইবো। এরকমভাবেই কাজ হোক ভালোভাবে। হোপফুলি হবে। এটা তো দাদা, এবার তোমাকে যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে, তোমার অভিনয় জগতে আসার জার্নিটা যদি ছোট করে বলো, কারণ তুমি মুখোশের মাধ্যমে ডেবিউ করো ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে। তো কিভাবে তুমি অভিনয় জগতে আসো বা ফিল্মের সাথে কিভাবে অ্যাসোসিয়েট হও, এটা নিয়ে যদি একটু ছোট্ট করে বলো। আমি ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড হই। আমি সিনেমাতে অভিনয় করতে চাই। মানে স্বপ্নটা তো প্রায় আ স্কুলে পড়াকালীন দেখা। এইবার স্কুলে পড়াকালীন মানে ক্লাস 11 এ আমি একটা থিয়েটার জয়েন করি 11 এর শেষ থেকে। এইবার আমি বুঝতে পারি যে আমি যেটা চাই সেটা এখানে হচ্ছে না। তাহলে কি করণীয়? মানে এবার 12 অব্দি চলে ব্যাপার-স্যাপারগুলো। তারপরে আমি সিনেমা নিয়ে পড়াশোনা, জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে এট দ্য সেম টাইম পাশে অনেক রকমের কাজ করা শুরু করি। কেন? তার কারণ অভিনয়ের সুযোগ আমার কাছে আসছিল না।
এবার যখন অভিনয়ের সুযোগ আসছে না, তখন তো অন্য কিছু করে এটলিস্ট সিনেমার সাথে লেগে থাকতে হবে যাকে বলে। তো এই কারণেই আমার বিভিন্ন ধরনের কাজ করা। মানে আমি ফ্রিল্যান্স জার্নালিজম দিয়ে শুরু করি, ফটোগ্রাফি, লেখালেখি, তারপরে আস্তে, আস্তে সিনেমাতে আরো অনেক কাজ করা, ডিস্ট্রিবিউশন রাইটস ম্যানেজ করা, ইন্টারন্যাশনাল রাইটস ম্যানেজ করা, আ ছবিকে ন্যাশনাল অ্যাওয়ার্ড এ পাঠানো, ফেস্টিভাল ম্যানেজমেন্ট, ফেস্টিভাল স্ক্রিনিং ম্যানেজমেন্ট, সাবটাইটেল লেখা কোথাও, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কাস্টিং ডিরেক্টর, ইপি এগুলো সব হতে, হতে আমি বিভিন্ন ধরনের কাজও শিখে যাই। আ অভিনয়ের সুযোগ আসছিল না। ২০২১ এ যখন মানে সত্যি কথা বলতে গেলে আমি একদমই আশা করিনি মানে মনের আশা সব ভেঙে গেছে বললেই চলে। সেরম একটা সময়তে হঠাৎ করে আমার কাছে উম ভেঙ্কটেশ থেকে ফোন, এসবিএফ থেকে। এসবিএফ থেকে ফোন করেছিল সন্দীপন। সন্দীপন আমি জানতাম না যে সন্দীপন এসবিএফ এ কাজ করছে। সন্দীপনকে আমি চিনতাম তার আগে থেকেই। ও আমার স্কুলে জুনিয়র ছিল। কিন্তু আমি জানতাম না ও যে সিনেমা ফিল্ডে কাজ করছে, ও কি করছে। তো আমাকে ফোন করে বলে যে, "শোনো না একটা চরিত্র আছে।" এবার একটা কথা ভাবো, যে লোকটা ১০ বছর ধরে এর দরজায় তার দরজায় ঘুরছে, তাকে লোকে যেমন খুশি অপমান করছে। মানে এমন, এমন অপমান করছে মানে সেগুলো মানে আর কি বা বলবো? মানে ধরো এরকমও হয়েছে যে ৬ ঘন্টা মানে একটা লোক নিজে ডেকেছে আমাকে। একজন সিরিয়ালের আ প্রোডিউসার। তো তিনি ডেকেছেন। ডেকে আমি ৬ ঘন্টা স্টুডিওর বাইরে বসে আছি। মানে লিটারালি আমি স্টুডিওতে ঢুকতে পারিনি। কেন? তার কারণটা হচ্ছে গিয়ে তখন বুঝতে পারছি না, ভয়ও লাগছে যে হ্যাঁ, ঠিক আছে যে যাবো, কে কি আটকাবে? তখন অত জানি না আমি। তো কোথায় কি আটকায়? কারণ অনেকদিন অব্দিও আমি কাজ করলেও আসল জায়গাগুলোতে তো পৌঁছাতে পারিনি। অন্যভাবে পৌঁছচ্ছি, অভিনেতা হিসেবে পৌঁছতে পারছি না। তো এবার আমি বসে আছি ৬ ঘন্টা গেটের বাইরে। এটা NT1 স্টুডিওর বাইরে বসে আছি আমি। তো ৬ ঘন্টা কেন বসেছি? তার কারণ উনি ফোন ধরছেন না। উনি ডেকেছেন আমাকে টাইমে, তারপর উনি আর ফোন ধরছেন না। তো আ তারপরে একবার আমি কোনমতে দরজাটা খোলাতে একটা গাড়ি ঢুকলো দরজাটা খোলাতে আমি তখন ঢোকার জন্য গেলাম। সিকিউরিটিকে আমি বললাম যে, "আমার উনার সাথে মিটিং আছে।" সিকিউরিটি থেকে কেউ একটা এপাশ-ওপাশ এসে এরা উনাকে ফোন করলো বা কাকে করলো আমি জানি না। মোদ্দা কথা ১ মিনিট পরে আমি যেটা দেখলাম যে আমার কলার ধরে টানতে, টানতে আমাকে বাইরে বার করে দিল। সো এই প্রতিনিয়ত এরকম ধরনের হাজার একটা অপমান তারপরে অবশ্যই সেই ভদ্রলোক আর কিছু মানে ভদ্রলোক বলতেও আমার অসুবিধা হচ্ছে তিনি আর কিছু কাজ করেন। তো এইরকম প্রচুর লোক অনেক রকমভাবে হেনস্থা করেছে। এই এর পরে দাঁড়িয়ে যদি হঠাৎ করে একটা ফোন আসে একদিন, যেখানে আ আমাকে ভেঙ্কটেশ থেকে ফোনটা এসে আমায় বলছে যে, "দাদা একটা চরিত্র আছে। আম ছবিটার নাম তখন মুখোশ ছিল না। ছবিটার নাম ছিল 'সাইকো'। তো আ 'সাইকো'টা হচ্ছে মানে 'সাইকো' যে মানে অর্থাৎ এখানে দুটো তো লিড ক্যারেক্টার অনির্বাণ ভট্টাচার্য এবং টোটা রায়চৌধুরী। টোটা রায়চৌধুরীকে নিয়ে গল্প। টোটাদার ছোটবেলার চরিত্রটা নিয়ে তোমাকে ভাবা হচ্ছে। তুমি কি ইন্টারেস্টেড? এবার আমি না সত্যি কথা ভেবেছি যে মানে এরা মজা করছে। মানে আমি বলে দিয়েছি যে হ্যাঁ, মানে ইন্টারেস্টেড মানে আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে কেউ একটা মজা করছে। কিছু বলিনি। আমি বললাম যে হ্যাঁ, মানে হ্যাঁ, যাবো মানে কি মুশকিল? ও বলল যে হ্যাঁ, কালকে একবার তাহলে আসো। পরের দিন গিয়ে দেখলাম আমাকেই ডেকেছে। তো আমি অডিশনটা দিলাম। অডিশন দেওয়ার পরে আমি আর সত্যি কথা আমার কারণ তখন আর মনে কোনো আশা ছিল না। কারণ চারিদিকে অডিশন দিয়ে বেড়াচ্ছি তো। তো এতগুলো লাগছে না মানে কোন মানে মানে মাথায়ও নেই যে কোনটা পাট করে লেগে যাবে। এবার ভেঙ্কটেশে এর আগে আমি কখনো যাইনি। ভেঙ্কটেশ সবথেকে বড় হাউস ইস্টার্ন ইন্ডিয়ার। আমি কখনো তার আগে ভেঙ্কটেশে যাইনি। তো হঠাৎ করে আমার কাছে এবার সা ৭ দিন ৮ দিন পরে আমি ঘুম ভেঙেছে আমার আ অনন্যা চ্যাটার্জির ফোনে। উনি আ আমাদের সিনেমার সঙ্গে খুব মানে অনেকটাই ইনভলভড ছিলেন ডিরেক্টোরিয়াল টিমে। তো উনি ফোন করেন এবং আমি তো তারপরে জাস্ট মানে আমি বুঝতে পারি না। মানে তারপর থেকে যে জিনিসগুলো হয় আমার সাথে মানে তারপরে তো মানে ওই আরকি। একটার পর একটা দেন মুখোশ এই ওই সবকিছুই হয়ে গেল। তো চলছে আরকি। তো দাদা এখনো কি অভিনয় করার সময় বা যখন ১ম ক্যামেরার সামনে তুমি কাজ করেছো নার্ভাসনেস কি কাজ করে? না, একদম কাজ করে না। আই এম ভেরি, ভেরি মানে আমার মধ্যে একটা অদ্ভুত জিনিস কাজ করে। সেটাকে কি কমপ্লেক্স বলে আমি জানি না। আ নার্ভাসনেস আমার কাজ করে না। কেন কাজ করে না? তার কারণ আমি প্রচন্ড পরিমাণে জিনিসটার মধ্যে ইনভলভড হই। ইনভলভড মানে আমি শুধুমাত্র একটা অ্যাক্টর যেমনভাবে একটা চরিত্রে ইনভলভড হচ্ছে সেটা নয়। আমি প্রচন্ড আ প্রসেসটাতে ইনভলভড থাকি। মানে আমার মাথায় থাকে যে এখানে এটা করতে হবে, সেখানে সেটা করতে হবে। এবার এই এতগুলো জিনিস যখন আমি নিজেই মাথায় রেখে দিই, মানে এটা কিন্তু আমি করি না যে গিয়ে শুধুমাত্র অ্যা ডা মানে অভিনয়ের জন্য ডায়ালগটা আমি প্রিপেয়ার করলাম, গিয়ে অভিনয়টা করলাম, চলে এলাম। এটা নয়। আমার কিন্তু সবসময় মাথায় থাকে এই জিনিসটা যে
এই সিনটা এরকম যাচ্ছে, এই শটটা যদি এরকম না হয় তাহলে কিরকম হবে? এটা মানে আ এই অ্যাঙ্গেল এ নিলে হয়তো এডিটরকে ম্যাচ করাতে অসুবিধা হবে। এটা আমার কনস্ট্যান্ট মাথায় চলে। তো হয়তো চলে তার কারণটা হচ্ছে কি তার আগে ১০ টা বছর আছে মানে অনেক রকমভাবে আছে। বললাম সিনেমাতে ইনভলভমেন্ট আছে। তো এইগুলো যখন মাথায় চলে তখন কি বলতো একটা লোক প্রচন্ড পরিমাণে মানে এক কথায় যাকে বলে তার গেম অ্যাওয়ারনেস খুব বেশি। সে খেলাটার মধ্যে ইনভলভড। সে জিনিসটার মধ্যে প্রচন্ড ইনভলভড। তার মাথায় যে অন্য জিনিস সে ভাববে যে না আমার অভিনয়টা না হলে কি হবে বা ওটা হলে কি হবে বা ভুল হলে কি হবে? এই তখনই তো যখন আমরা ভাবি যে আমার ভুল হলে কি হবে বা আমার মানে ফিয়ার অফ ফেইলিউর যাকে বলে এটাই নার্ভাসনেস আনে। তো আমার ভগবানের কৃপায় সেটা কখনো হয়নি। তো আমি প্রচন্ড পরিমাণে আ জিনিসটার এতে থাকি যে হ্যাঁ, কি করলে কি হতে পারে? কি করলে শটটা আ ভালো হতে পারে বা শটটাকে কোথায় কিরকম আমার কি ঠিক করলে জিনিসটা ভালো হতে পারে? এটাও থাকে। আমি নিজেকে মানে এরকমও করি যে হ্যাঁ, ঠিক আছে না আমার এই জায়গাটা ভুল হয়ে গেল বা আসলে এই টেকটা আমি যেটা দিলাম সেটা ভালো দিলাম না। সো এই কনস্ট্যান্ট একটা মানে প্রসেস এ রিফ্লেক্টিভ প্রসেস বা যেটাকে যাই বলে, এইটার মধ্যে থাকি বলে আমার হয় না এসব। এই যা। তো দাদা তোমাকে একটা পরের প্রশ্ন করব, তুমি একটা সিনেমা হোক বা সিরিজ হোক কি কি দেখে ইয়েস বা নো করো, মানে ন্যাচারালি তুমি মানে কোন ডিপার্টমেন্ট গুলো দেখো তারপর সেটার সাথে যুক্ত হও, মানে সেটা করব ঠিক করো, না কি কি দেখে তুমি ইয়েস বা নো করো ব্যাপারটা? দেখো ১ নম্বর হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে গেলে আমি এখনো অব্দি সেই জায়গায় যাইনি যে বিভিন্ন ১০ টা জিনিস দেখে বলতে পারবে যে মানে না বলতে পারবে। যে আমি সেই জায়গায় গেলে হয়তো মানে যেখানে আমার কাছে প্রচুর অফার আছে সেখানে আমি গেলে হয়তো বলতে পারব। কিন্তু ঘটনাচক্রে আমি আজ অব্দি যতগুলো ছবি করেছি তার থেকে বেশি আমার না হয়ে গেছে। মানে তার কারণটা হচ্ছে গিয়ে মানে আমি অনেক জায়গায় না বলেছি। কি দেখে তার কিছু কারণ হয়। এক আমি উম স্ক্রিপ্টটা দেখি এবং স্ক্রিপ্টের মধ্যে আমার চরিত্রটার ইনভলভমেন্ট কেমন। তো চরিত্রটার একটা ইমপ্যাক্ট থাকা দরকার। মানে আমি যদি বুঝি যে এই চরিত্রটাকে ছাড়া সত্যিই এগিয়ে চলে যাবে ছবিটা। মানে ছবিটার আর কি মানে এই চরিত্র না থাকলেও হতো। মানে কিছু দরকার নেই চরিত্রটার। তাহলে আমি বুঝতে পারবো যে না এর ইমপ্যাক্ট নেই। মানে এর আ মানে চরিত্রটা সেরকমভাবে ভাবাও নয়। তখন একটা মনে খুঁতখুঁত করে। তারপরে আরো অন্যান্য অ্যাডিশনাল অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যে ছবি মানে কিরকম প্রেজেন্স পাচ্ছে চরিত্রটা। আর আ এইগুলোর সাথে অবশ্যই মানে একটা কমার্শিয়াল পার্ট কাজ করে। যে, যে টাকাটা আমি বলছি সেই টাকাটা আ হচ্ছে কিনা। মানে কমার্শিয়ালি ব্যাপারটা আমার কাছে খুব ভিজিবল হচ্ছে কিনা। কারণ প্রতিনিয়ত তো আমাদের একটা ডেভেলপমেন্ট হয়। আমি আজ থেকে ৫ বছর আগের ছবিটাতে যে টাকাটা নিতাম ৫ বছর পরের ছবিটাতে নিশ্চয়ই সেই টাকাটা নেব না। মানুষ তো আস্তে ডেভেলপ করে। তো সেইখানে আমার সাথে মানে এই সবটাই একটা ডিল মানে টাকা-পয়সা থেকে শুরু করে সবকিছু। তবে সবার আগে যে জিনিসগুলো আসে অবশ্যই যে চরিত্রটা কি? এবং সেই চরিত্রটাকে কতটা ইমপ্যাক্ট বা কতটা প্রেজেন্স দেওয়া হয়েছে এটাই প্রাইমারি। তো দাদা এরপর তোমাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তোমার জীবনে কি প্রেম আছে, আর থাকলে সেটা কেমন, যদি একটু এটা নিয়ে বলো। না জীবনে প্রেম মানে মানে সেই অর্থে প্রেম যদি বলা হয় রোমান্টিক রিলেশনশিপ নেই। প্রেম নেই। আমি আ এমনি প্রেম যেগুলো আছে সেগুলো হচ্ছে কি মানে চারিদিকে আ মানুষকে ভালোবাসা, বাড়িতে মাকে ভালোবাসা, বিড়াল, কুকুর এদেরকে নিয়ে। তো আদারওয়াইজ মানে রোমান্টিক রিলেশনশিপ এ যদি প্রেম বোঝানো হয়, সেই প্রেম ছিল একটা সময় এখন নেই। এখন নেই। আর আ আমি যে খুব ডেসপারেট বা খুব হ্যাঁ, মানে প্রেম চাই এটাও নই। মানে আজকের দিনে অন্তত নই। এটা আজ থেকে ৫ বছর আগে হয়তো ৫-৬ বছর আগে মানে একটা বার কলেজে পড়াকালীন তখন মনে হতো যে হ্যাঁ, ঠিক আছে প্রেম করতে হবে, প্রেম করতে হবে। মানে এখন আর সেইটা মানে আ as such নেই। এখন মনে হয় যে কাজগুলো ভালো করে না করলেই খুব মুশকিল। মানে কাজেই মন দেওয়াটা খুব দরকার। এই যা। নেই প্রেম নেই সেভাবে। তো দাদা তোমার রিসেন্টলি রিলিজ করেছে মার্চ মাসে জ্যাজ সিটি। তো জ্যাজ সিটি নিয়ে ৩টে ওয়ার্ডে তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি বলবে, মানে ৩টে ওয়ার্ডে জ্যাজ সিটিকে যদি ডেসক্রাইব করতে হয়। আচ্ছা। হুম, অ্যাকুরেট, ইম্পোর্টেন্ট আর ডিটেইলড। আমি কাজটা নিয়েই বলছি যে মানে খুব ডিটেইলড কাজ। আর হিস্ট্রিকে প্রেজেন্ট করতে গেলে খুব অ্যাকুরেটলি প্রেজেন্ট করতে হয় এবং সেটাও এখানে তাই এবং যথেষ্ট ইম্পোর্টেন্ট মানে আ মানুষের দেখো জয়শ্রীর তো ন্যাশনাল মিডিয়া ন্যাশনাল কাজ।
বম্বের লোকজনও দেখছে, কলকাতার লোকজনও দেখছে, সারা ভারতবর্ষের লোকজন দেখছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার কাছেও খুব ইম্পোর্টেন্ট মানে ভারতবর্ষের কাছে তো একটা ইতিহাস জানা একটা, সেখানে দাঁড়িয়ে বাংলার কাছে খুব ইম্পোর্টেন্ট। কারণ তুমি বুঝতে পারছো মানে তুমি যেখানে এখন আছো বা আমি যেখানে এখন আছি, তার থেকে গাড়ি করে গেলেও বেশিক্ষণ সময় লাগবে না। মানে সেরকম জায়গায় একটা সময় মানে এটা ৭১-৭০ এর সময় মানে জেনোসাইড হচ্ছিল। মানুষকে যেভাবে মারা হয়েছে সেটা আমাদেরই কাছাকাছি ঘটনার মধ্যে হয়েছে। আমাদের কাছাকাছি ইতিহাস। কেউ মানে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে অন্যদিকে চলে এসছে। দেশ ভাগ মানে অনেক আগেই হয়েছিল। তারপরে আ সেইখান থেকে মানে ফার্দার আরো মানে দেশের মধ্যে একটা অদ্ভুত পলিটিক্যাল মানে টার্ময়েল সেই জিনিসগুলো আমাদের খুব কাছাকাছির মধ্যেই হয়েছে। অ্যান্ড আমি হয়তো সেই ইতিহাসটা দেখিনি। মানে আমার বয়সের খাতিরে, আমার জন্মের খাতিরে আমি সেটা দেখিনি। কিন্তু এটার সম্বন্ধে তো শুনেইছি। মানে আমার আ মানে আগের জেনারেশন তো এগুলো দেখে এসছে। হয়তো আমার বাড়িতে কেউ দেখেনি কিন্তু কেউ না কেউ দেখেছে, জেনেছি এবং খুব মানে কষ্টের ইতিহাস সেটা। সেটা লোকের জানাটাও দরকার। মানে ইতিহাস তো ভুলে গেলে হবে না। এই যে দাদার জ্যাজ সিটিতে তোমার তোমার চরিত্রের নাম হচ্ছে রামিজ, এবং সেই চরিত্রটাতে মানে নিজে যুক্ত হওয়ার জন্য কি কি স্টেপ কমপ্লিট করতে হয়েছে, বা কিভাবে তুমি এই প্রজেক্টটার সাথে যুক্ত হলে, এত বড় একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, সেটার সাথে তুমি কিভাবে অ্যাসোসিয়েট হলে জ্যাজ সিটির সাথে? জ্যাজ সিটিতে আমি আসলে তখন বম্বেতে ছিলাম। আর বম্বেতে থাকাকালীন উম বলিউডে আমার তখন সবে ডেবিউটা হয়েছে। এবার ডেবিউটা একখানা সিন দিয়েই হয়েছে যেটা 'খাকি বেঙ্গল চ্যাপ্টারে' নীরজ পান্ডে মানে ডিরেক্ট করেছিলেন দেবাত্মা মন্ডল, ও তুষারকান্তি রে। তো সেইখানে একটা সিন দিয়ে হয়েছে কারণ যথারীতি মানে তারা তো খুব ভালো করে মানে বম্বের ক্রাউড, বম্বের মানে বলিউড এর আগে দেখেনি আমাকে। এবার সেখানে ডেবিউটা খুব ইম্পোর্টেন্ট ছিল। ওইটা হওয়ার পরে আমি একদিন হঠাৎ মানে সৌমিকদাকে টেক্সট করি যে, "সৌমিকদা আমি বম্বেতে এসছি। আ আমি এই হয়েছে। আমি কি তোমার সাথে দেখা করতে পারি?" তো সৌমিকদা আমাকে বলে যে, "আমি কলকাতায় আছি। আমি আমার নেক্সট কাজ নিয়ে প্রি-প্রোডাকশন এ আছি।" আমি বুঝে গেছি কোন কাজ নিয়ে প্রি-প্রোডাকশন এ আছি। তো আমি আর কিচ্ছু কোনো কথা বাড়াইনি। আমি একদম সঙ্গে আমার একটা উর্দু মনোলগ বাড়িতে প্রিপেয়ার করা ছিল। বম্বের ওখানেই প্রিপেয়ার করেছিলাম ওটা। তো ওটা সঙ্গে পাঠিয়ে দিয়েছি। আর সমীরদাও তার পরেরটা হচ্ছে গিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট অপ্রতিমের নাম্বার পাঠিয়ে দিয়েছে। অপ্রতিম দার নাম্বার পাঠিয়ে দিয়েছে। সো দ্যাটস হাউ থিংস হ্যাপেন্ড। তারপরে একটার পর একটা তারপরে অডিশন করতে বলা হয়। তারপরে অডিশনটা খুব অদ্ভুত একটা মজার মানে মজার মানে আমি খুব মানে পুজো আচ্চা করা মানুষ, হ্যাঁ? মানে উম, এইবার আমার মা বারবার তখন বলছে আমাকে যে মাকে আমি গল্প করেছি। মা তাই বলছে আমাকে যে আসলে দাদার স্টেশনে নেমে লোকে সিদ্ধিবিনায়কে যায়, মহালক্ষ্মীতে যায় এবং হাজি আলিতে যায়। এই ৩ টে জায়গা সেরে তারপরে মানে পুজো পরপর দিয়ে চলে আসে। পরপর কাছাকাছির মধ্যেই। তো মাকে এটা বলেছিলাম এবার মা বারবার আমাকে বলছে যে, তোকে বলছি তুই যা ওই ৩ টে জায়গায় পুজো দিয়ে আয়। তারপরে দেখবি তোর কাছে একটা ফোন আসবে।" এবার আমি আজ নয় কাল, কাল নয় পরশু এরকম করে যাচ্ছি। মাকে বারবার বলে যাচ্ছি যে, "হ্যাঁ, যাবো। তুমি বারবার তুমি বুঝতে পারছো না বাজারে প্রচন্ড ভিড় হয়।" এইসব আমি বলে যাচ্ছি আমি। তো ফাইনালি একদিন মা এত বারবার ধরে বলে যাচ্ছে আমি বললাম যে, ঠিক আছে যাচ্ছি।" তো আমি গিয়ে ৩ খানা জায়গাতে পুজো দিয়ে আমি আ মহালক্ষ্মীতে তখন নয় আমি আসলে ধোবিঘাটটা গেছিলাম একটু। তাই আমি চার্চ গেটে গিয়ে বসেছি আমি। ওখান থেকে ধোবিঘাটের পাশ থেকে ট্রেন ধরে নিয়ে আমি চার্চ গেট। কারণ ওখানে মাঝপথে ট্রেন ধরলে বম্বে যা ট্রেনের অবস্থা ওঠা যাবে না। এত ভিড় থাকে। তো আমি চার্চ গেটে গিয়ে বসেছি। তখন আমি বসে আছি স্টেশনে। হঠাৎ করে আমার কাছে ফোন। ফোনটা কে করেছে? শিরিন। শিরিনকে এই আজকের দিনে একটা শিরিন একটা সিরিয়াল চলছে যেখানে ও লিড করছে। শিরিন খুবই মানে মানে বিখ্যাত সিরিয়ালটা। তো হ্যাঁ, সিরিয়ালটার হ্যাঁ, নামটা ভুলে বুঝতে যাচ্ছি। পেরেছি। জিতু কমলের তো সাথে তো? হ্যাঁ? জিতু দার সাথে তো? হ্যাঁ, রাইট। হ্যাঁ, জি তো বাংলাতে চিরদিনই তুমি যে হ্যাঁ, আমার। রাইট। তো এবার হুম, শিরিন আমাকে ফোন করেছে। শিরিন হচ্ছে গিয়ে এই কাস্টিং প্রসেস টার সঙ্গে যুক্ত। মানে জ্যাজ সিরিজ। শিরিন আমায় ফোন করে বলছে যে, আ "এই ব্যাপার তুমি এই অডিশনটা দেবে?" আমি বললাম, "হ্যাঁ, দেব।" আমি বাড়ি গিয়ে তারপরে ১ দিনের মধ্যে অডিশন করে টরে পাঠালাম। তারপরে হয়ে গেল সিলেক্ট আর কি বাকি। বাকি বাড়ি এখানে এলাম। এখানে আসার পরে একটা লম্বা প্রসেস চলল। আমি প্রসেস মানে হচ্ছে গিয়ে
ওয়ার্কশপ হচ্ছে আহ, বেনিদির ওয়ার্কশপ গুলো, মানে ওগুলো হচ্ছে পাওয়া জীবনে, মানে পাওয়া মানে অভিনয়ে, মানে অভিনয়কে আরো ডেপথে বুঝতে গেলে মানে বেনিদি যেভাবে শেখান সেটা খুব ইম্পর্টেন্ট। মানে উনি না ওই গলার মধ্যে মানে একদম মানে সেই একদম মানে চাপ দিয়ে ওইটা করেন না যে হ্যাঁ ডায়লগ গুলো মুখস্থ করো বা এরকম করো যে কিরম বলছো, ওইটা করেন না। একটা অভিনেতার মধ্যে থেকে উনি, আমি আমার প্রথম দিনই মানে প্রথম দিন না সেকেন্ড দিন তখন কথা হচ্ছে, আমাকে উনি বললেন যে আরে ডায়লগ তুমি মুখস্থ করে নেবে, ওগুলো তো আমি জানি, ওগুলো আবার কি তুমি এটা কি এই ওয়ার্কশপ কি এখানে মুখস্থ বা ডায়লগ বলার জায়গা না। আসলে ওয়ার্কশপ বলতে লোকে অনেকেই ভাবে যে ডায়লগ বলার জায়গা। লোকে অনেক জায়গায় এরকম আমি ওয়ার্কশপ করেছি, লোকে মানে একদম মানে ডায়ালগ প্রিপেয়ার করে আমাকে মুখস্থ করে হ্যাঁ, কিভাবে বলবে এটা, কিভাবে এটা উনি সব মানে এইটা করার জায়গা নয় এটা। তুমি এতদিন ধরে কাজ করছো, তুমি ঠিক সেটা গিয়ে ডায়ালগ বলে দেবে। ওয়ার্কশপটার মানে হচ্ছে গিয়ে তোমার ভেতর দিয়ে ডায়ালগটা কিভাবে আসবে সেটাকে বার করে আনা। সেটা অন্যান্য অনেকগুলো পদ্ধতি দিয়ে। এই যে জিনিসটা উনি ক্রিয়েট করেন, একটা অভিনেতা কি চায় যে তার চরিত্রটার যে দুনিয়াটা অর্থাৎ চরিত্রের যে ইউনিভার্সটা সেইটা যেন কোনভাবে ক্রিয়েটেড হয় চারিদিকে। সেইটাকে উনি অ্যালাও করেন। মানে এইটাকে উনি ক্রিয়েট করেন মানে প্রতিনিয়ত আ মানে মেন্টালি, ফিজিক্যাল ওয়ার্কআউট সবকিছু মিলিয়ে একটা জায়গা তৈরি করেন। সো দ্যাটস হোয়াট, মানে যে কারণে মানে বেনিদির যে ওয়ার্কশপ বা অভিনয়ের যে শিক্ষা সেটা প্রতিনিয়ত মানে আজকে তো বাংলায় সীমিত নয়, সেটা দেশ-বিদেশে ছড়িয়ে গেছে যে এই একটাই কারণে। বিকজ উনি ওই অ্যাক্টরকে ওই কমফোর্ট জোনটা দিয়ে কাজটা বার করে আনেন। সো বিশ্বাস করেন অ্যাক্টরকে মানে একজন বেনিদি, এটা আমার সঙ্গে হয়েছে জার্সিতে। বেনিদি বা সৌমিক দা, সৌমিক সেন, এনারা যে যে বিশ্বাসটা দেখিয়েছে, এইটা যদি না দেখাতো তাহলে আমার মধ্যে থেকে ওটা বেরোতো না। তাহলে আমি হয়তো গিয়ে একটা ভাবে প্রিপেয়ার করে হ্যাঁ, একটা তো বেসিক থাকে যে ঠিক আছে, একটা লোক বেশ অনেকদিন ধরে অভিনয় করছে, সে জানে যে এইভাবে করব, এরকমভাবে ছকে ফেলে করে নেব। কিন্তু কখন সেই ছকের বাইরে গিয়েও এক্সট্রা ভালোটা বেরিয়ে আসে, যখন ডিরেক্টর বা তার পাশের সমসাময়িক কেউ মানে সেই অ্যালাওয়েন্স টা দেবে, সেই জায়গাটা করে দেবে যে, "আরে আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি।" আজকে যদি আমি মাঠে নামিয়ে তোমাকে বলে দিই যে, "হ্যাঁ, এই টিমটা তুমি ক্যাপ্টেনশিপ করবে। তুমি যাও, তুমি ঠিক পারবে।" তখন তুমি হঠাৎ করে ভাববে যে, "আরে এরকমভাবে বলল কেন আমাকে?" তার মানে এরা এত বিশ্বাস করছে, এত ভরসা করছে যে আমি মাঠে নেমে ক্যাপ্টেনশিপটা করতে পারবো। তখন তোমার একটা আলাদা নিজের মধ্যে থেকে জোর আসবে। সেইটাই বেনিদি বা সৌমিক দা এখানে করেছিলেন। এই যা আরকি। তো এরকম এই প্রসেসটা হয়। তো দাদা, এবার তোমার একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করছি, আমি জানি না কিভাবে তুমি উত্তর দেবে। আমরা যেরকম জ্যাজ সিটিতে দেখলাম বা এরকম ন্যাচারালি প্রচুর কাজ দেখি যে ইতিহাস নির্ভর করে মানুষকে সঠিক কিছু মানে দেখানোর চেষ্টা করে, কিন্তু বর্তমান যুগে আমরা যদি দেখি একটা সো কল যেটাকে বলা হয় প্রোপাগান্ডা, মানে আমি ফিল্মের নামও করে দিতে পারি ধুরন্ধরের মতন ছবি বা কেরালা স্টোরির মতন ছবি বা আদার্স যে কোনো ছবি, ফাইলস একের পর এক বেরোচ্ছে, তো এগুলোর কারণে কি সমাজে খুব বাজে ইম্প্যাক্ট হচ্ছে না এই ধরনের ছবির? সমাজকে কিভাবে, মানে তোমার ওপিনিয়নটা কি এই ধরনের ছবির পেছনে? বা অডিয়েন্স তো দেখতেও যাচ্ছে আজকের যুগে, তো সেটা নিয়ে তোমার কি মতামত? দেখো ১ নম্বর হচ্ছে গিয়ে 'ধুরন্ধরের' কথা যদি বলো, 'ধুরন্ধর' কিন্তু ভেরি ওয়েল মেড ফিল্ম। 'ধুরন্ধরকে' শুধু ছবি হিসেবে যদি দেখা যায়, তাহলে কিন্তু 'ধুরন্ধর' খুবই টেকনিক্যালি এরা মানে দেখতেও ভালো লাগছে। এবার ধরো বাকি ছবি অনেকগুলো, দেখো যার যেটা মনে হচ্ছে তুমি তাকে সেটা আটকাতে পারবে না। কারোর কোনো ছবি ভালো লাগবে, কারোর কোনো ছবি ভালো লাগবে না। কারোর ইতিহাসের একদিকটা সে দেখবে, কেউ অন্য দিকটা দেখবে না। কেউ ইতিহাসকে একভাবে নেবে, কেউ অন্যভাবে সেটাকে নেবে। কেউ চেষ্টা করবে সেটাকে নিউট্রাল নেওয়ার। ধরো আমার বাড়িতে এখন আমি দেখাতে পারছি না। এটা শুধু একটুখানি দেখা যাচ্ছে। এখানে কিছু বই আছে, ইতিহাসের বই বা অনেক কিছু। মানে আমার বাড়িতে এদিকে মানে আমি যদি দেখাই জাস্ট এটা তো একটা ৮ টা ক্যাবিনেটের একটা কাবার্ড। এর পাশে এপাশে মানে ২ খানা শোকেস ভর্তি। এদিকে একটা ভর্তি। তার পাশের একটা ওপাশে ভর্তি। তো এইগুলো পুরো চারিদিকে বই আর বইয়ে ভর্তি। আমি চেষ্টা করি ইতিহাসকে সবসময় নিউট্রাল পার্সপেক্টিভ থেকে পড়ার। তাহলে কি হয়? তাহলে কি এক মানে আ গভর্নমেন্টের চাপটা কোন লেখার মধ্যে ধরা পড়ে না। অর্থাৎ যদি একটা ব্যক্তি ধরো অনেক সময় কি হয় বলতো? যখন কোন ইতিহাসের বই পড়বে, দেখবে যে তার মধ্যে আ কোন জায়গাকার, ধরো তুমি যেকোনো একটা ABCD একটা মানে লেটস টেক একটা কান্ট্রির কথা বলছি। ধরো কান্ট্রিটার নাম হচ্ছে এক্স। এক্স এর বর্তমান গভর্নমেন্ট বা তার আগেকার গভর্নমেন্ট সেই সময় লেখক কোথায় আছেন? লেখক কি সেইখানেই সেই জায়গাতেই বসবাস করেন? তো এরকমভাবে যদি লেখা হয়, তখন অনেকগুলো চাপ সৃষ্টি হয়। লেখক কিভাবে লিখছেন, কার ফেভারে লিখছেন, তার ব্যক্তিগত রাজনীতিটা কি? এইগুলো যদি না বোঝা যায়, এগুলো আগে বুঝতে হবে একটা বই তোলার আগে।
তাতেও অনেক সময় ভুল হয়। তাতেও অনেক সময় আমরা অনেক বই ভুল বইটা কিনে ফেলি। বা বোঝার চেষ্টা করি যে এই লোকটা এরকম লিখছে, এতগুলো ঠিক পয়েন্ট লিখছে কিন্তু এরই এত অন্যরকম দিক আছে কি করে? মানে কি অদ্ভুত জিনিস! একটা লোক যে দিনের দুনিয়ার সামনে অবশ্যই একটা মানে ভিলেন, কিন্তু সেই লোকটা এরকম একটা জিনিস লিখছে কি করে? সত্যিই তো ঠিক কথা লিখেছে। তো এরকমভাবে ইতিহাসকে বিচার করতে হয় বা পড়াশোনা করতে হয়। এবার যদি সিনেমার কথা বলা হয়, আবারও বলছি যে সিনেমাটা নিবে তার কাছে সেটাই ঠিক। এবার মানুষ কিভাবে নেবে মানুষের তো প্রত্যেকদিন উচিত যে জিনিসগুলো ভালো জিনিস করা। মানুষ তো সবসময় সেটা করছে না। মানে মানুষের তো উচিত প্রত্যেকটা দিন নিজে ভালো থাকা, ভালোবাসা নিয়ে বাকি লোকগুলোকে ভালো রাখা, পশু-পাখির ভালো তাতে তো দেখবে ২০০ টা প্রবলেম হয়ে যাচ্ছে। এত সহজ যদি হতো তাহলে দুনিয়াতে কোনো যুদ্ধ হতো না, দুনিয়াতে কোনো মারামারি হতো না। কেন হয় না? কেন এত কিসের এত লড়াই যেখানে একটা মানুষের জীবন কেটে যায়, কিন্তু লড়াই শেষ হয় না? আমি তো সেটাই বুঝতে পারি না। কিসের এত হিংসা, প্রতিহিংসা যে মানে শতকের পর শতক কেটে যায়। মানুষ তখনও বলে যায় যে অমুক জাতি মানেই খারাপ, অমুক ধর্ম মানে খারাপ, অমুক লোক খারাপ, অমুক দেশের লোক খারাপ। প্রত্যেকটা জায়গাতে বেসিক্যালি কাউকে জেনারেলাইজ করা যায় না। ইতিহাস একটা জিনিসই বোঝায় যে যারা ইনোসেন্ট তারাই বারবার মার খায়। এবং ইতিহাসটা তারাই লেখে যারা অ্যা মারতে জানে। তো এইগুলো না বুঝে দেখলে বা জানলে আমার মনে হয় কোন কিছুকেই জাস্টিস করা নয়। আমিও দেখেছি, আমি কি দেখি না? আমিও তো বিভিন্ন ছবি দেখি। আমি তো বললাম 'ধুরন্ধর' আ খুবই ওয়েল মেড ফিল্ম। টেকনিক্যালি খুবই ওয়েল মেড ফিল্ম। মানে দেখতে খুব ভালো লাগছিল। বাট তারপরে মানে ব্যক্তিগতভাবে মানুষকে বুঝতে হবে যে হ্যাঁ, কোনটা সিনেমার জন্য আর সিনেমাটিক লাইসেন্স বলে একটা জিনিস থাকে। যে সেখানটাতে মানে মানুষ কিভাবে সেই জিনিসটাকে নেবে। মানে এটার জন্য 'ধুরন্ধর' দেখে বা অন্য কোন সিনেমা দেখে যদি শুধুমাত্র কেউ বলে যে আমি ইতিহাস শিখব, তাহলে তো সে পড়াশোনা করে না। পড়াশোনা তো প্রাথমিক স্তরে তাকে বিভিন্ন জায়গা থেকে করতে হবে। তাকে স্কুলের বই, বাইরের বই, অমুকের বই, তমুক দেখা আজকে ফোন হয়ে গেছে, পিডিএফ, হাজার একটা জিনিস, ইন্টারনেট। তাকে ৫ টা জিনিস, ১০ টা জিনিস দেখলে সে বা পড়লে তখন একটা জিনিস সে জানতে পারবে। আর যেকোনো জিনিস পড়া বা দেখার মানে রেজাল্ট যদি এইটা হয়, যদি আ এক কথায় হেট্রেড হয়, নফরত মানে মানুষের প্রতি ঘেন্না বা খারাপ লাগানো হয়, তাহলে সে আমার মনে হয় যে মানে না দেখাই উচিত। বা না পড়াই উচিত। ওরকম করে মানে যার মনে হিংস্র ব্যাপারটা আছে সে যেকোনো রিজন খুঁজে বার করবে। সে একটা কিছু পড়ে লোকের বিরুদ্ধে মানে হিংস্র হতে পারে, সে দেখে হতে পারে, সে কালকে দুটো কিছু না করেও হয়ে যেতে পারে। সো এটা মানুষের মনের ভাব যে মানুষ কিভাবে একটা জিনিসকে নেবে। সো যে যেটা বানাচ্ছে বানাক। এবার বাকি তো মানে সবার ক্রিয়েটিভ লাইসেন্স আছে। এই যা। তো দাদা, এবার তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, ধরো কোন একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, সে তোমার কাছে এলো, তার কাছে কোনো বাজেট নেই, কিচ্ছু নেই, তুমি কি তার সাথে কাজ করবে? মানে সে হ্যাঁ, খুব আমি ধরো করেছি তো। একবার। কেন করব না? নিশ্চয়ই করব। দেখতে হবে কোন না কোন একটা তো লাভ হতে হবে। মানে হয় বাজেটে লাভ যদি দেখা যায় যে না ভালো টাকা পয়সা আসছে না, তাহলে চরিত্রটা ঠিকঠাক মানে এই তো দেখো আমার পরপর ২ খানা ছবি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বানানো, সেগুলোতে কিন্তু আমি লিড ক্যারেক্টার হিসেবেই আমাকে প্লেসড এবং আমি খুব ভাগ্যবান যে নন্দন, নন্দন কিন্তু অনেকটাই এক্সপেরিয়েন্সড। হয়তো বয়সে আমার থেকে ২ বছর ৩ বছরের ছোট। কিন্তু নন্দন উইন্ডোজে এতগুলো কাজ করছে পরপর, সেগুলো ডিরেক্টোরিয়াল টিমে ও থেকে কাজ নেওয়াচ্ছে। সো এই জায়গা থেকে দাঁড়িয়ে ওর মতন এক্সপেরিয়েন্সড ছেলে, দক্ষ ছেলে যখন এই ভরসাটা দেখিয়েছে যে হ্যাঁ, আমি শাহিদাকে নিয়ে লিড ক্যারেক্টার ভাবতে পারি, লিড অ্যাক্টর করে ভাবতে পারি। এটা আমার খুব ভালো লাগে। এটা আমার মনে হয় যে একটা আ নিজের বলে শুধু বলছি না, একটা জিনিস এটা দিয়ে মনে হয় যে একটা ইন্ডাস্ট্রি এগোচ্ছে। ইন্ডাস্ট্রিটা শুধুমাত্র প্রতিনিয়ত একটা জিম করা বডি বা একটা মানে তথাকথিতভাবে সুন্দর দেখতে ছেলে, সুন্দর দেখতে মেয়ের পেছনে দৌড়য়নি। গল্পটা বিভিন্ন লোককে নিয়ে হতে পারে। গল্প বলতে জানতে হবে। আপনি মানে হয়তো তুমি মানে সত্যজিৎ রায় আজকে আমরা সত্যজিৎ রায়কে সেলিব্রেট করি তো? সত্যজিৎ রায়ের ছবিগুলো দেখো তাদের যেখানে আ কারা কারা মুখ্য চরিত্রে আছে দেখো। যাদেরকে নিয়ে অন্য কেউ ভাবেইনি, ভাবার সাহসই দেখায়নি। তুলসী চক্রবর্তীকে নিয়ে আর কে ভেবেছিল? যেভাবে সত্যজিৎ রায় 'পরশ পাথর' ভেবেছিল বা 'পথের পাঁচালী' বা যেকোনো ছবি। উৎপল দত্তকে নিয়েই যদি আমি কথা বলি যে উৎপল দত্তকে লিড হিসেবে ভেবে কতগুলো ছবি আছে? আছে, কিন্তু কতগুলো আছে? মেক্সিমাম জায়গায় নেই। কিন্তু ভেবেছেন তো? তুমি যদি মানে এই আ আ 'জন অরণ্য' দেখো, প্রতিদ্বন্দ্বী দেখো, 'সীমাবদ্ধ' দেখো।
মানুষরা তো প্রত্যেকটা সময়ে যারা কনভেনশনাল হিরো নয়, যারা প্রতিনিয়ত হিরোর চরিত্রে অভিনয় করে না বা করতে দেওয়া হয় না, তাদেরকে তুলে এনেই কিন্তু মানে লিড ক্যারেক্টার করিয়েছেন। এবং ঘটনাচক্রে আজকে সত্যজিৎ রায় মারা যাওয়ার এতগুলো বছর পরে দাঁড়িয়েও কিন্তু সেই ছবিগুলোকে লোকে মনে রেখেছে। এরকম অনেক ছবি যেগুলো কনভেনশনাল হিরো দিয়ে তৈরি, যেগুলো এক কথায় আমরা কমার্শিয়াল, মেইনস্ট্রিম এই ওই অমুক-তমুক বলি, সেগুলো হারিয়ে গেছে, জাস্ট হারিয়ে গেছে। তাহলে আজকের সমাজটা এত টেকনোলজিক্যালি উন্নত হওয়ার পরেও কেন সেই সাহসটা দেখায় না? কিসের অসুবিধাটা? টাকা উঠবে না? টাকা তো এমনিও উঠছে না। লোকে দেখবে না। আরে লোককে দেখালেই দেখবে, তুমি দেখানোর চেষ্টা তো করো। সেইখানে দাঁড়িয়ে আ যারা করেন তাদের প্রতি, মানে আমি একা নন্দনের কথা বলছি না, অনেকেই করেন। যারা করেন তাদের প্রতি একটা অদ্ভুত শ্রদ্ধা। দুটোই থাকতে হবে, জানো তো? মানে মানে একটা মেইনস্ট্রিম কমার্শিয়াল ফর্মুলা ছবিও থাকতে হবে। আবার আরেকটা অন্য ছবি যেখানটা ধরো অন্য লোকটাকে নিয়েও লিড ভাবা যেতে পারে। মানে কনভেনশনাল হিরো নয় সে, সেইটাও থাকতে হবে। ঋত্বিক দা ইস আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। ঋত্বিক দাকে দেখলে মানে অদ্ভুত, মানে মানে চোখের শান্তি। তো সেই ঋত্বিক দা যখন মানে অভিনয় করে, ঋত্বিক দা তো মানে কনভেনশনাল হিরোর চেহারা নয়। তাতে কার কি অসুবিধা হয়ে গেছে? তাতে তোমার দেখতে অসুবিধা হয় ঋত্বিক দার ছবিগুলো? নাকি না তুমি মনে হয় যে, "ও বাবা! জিমটা করে এলো না ঋত্বিক দা?" এটা তো মনে হয় না তোমার। তাহলে এই ফালতু জিনিসগুলো যে জিম করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এগুলো বেকার জিনিস। একদম বুলশিট, মানে বাজে জিনিস, ভুলভাল জিনিস এগুলো। হ্যাঁ, নিজের শারীরিক গঠনের জন্য করো, সেটা অন্য বিষয়। সিনেমার জন্য বলো না যে, "বাবা আমাকে হিরো হতে হবে বলে আমি ওটা করছি।" এটা ফালতু কথা এগুলো। মানে অন্তত ডিরেক্টর, প্রোডিউসার দের এইগুলো মাথায় রেখে ছবি ভাবা উচিত বা বানানো উচিত, তাহলেই হয়। সো এই যে নন্দন বানাচ্ছে, আরো অনেকেই বানাচ্ছে। ভালো। দাদা, তুমি নেগেটিভ শেডের চরিত্র না পজিটিভ শেডের চরিত্র কোনটা করতে বেশি প্রেফার করো? দুটোই যে যা দেবে। হ্যাঁ, শুধু চরিত্রগুলো ভালো হতে হবে, ইমপ্যাক্টফুল হতে হবে। দুটোই। এরকমভাবে করলে তো হয় না যে মানে আমি নেগেটিভই করব বা পজিটিভই করব। একটা অভিনেতার একটা বিরাট বড় প্যালেট হওয়া উচিত। আর আমি সেটাই মনে করি। আজকের দিনে দাঁড়িয়ে ঘটনাচক্র আমার ছবিগুলো বা আমার অ্যাডভার্টাইজমেন্ট বা আমার অমুক-তমুক সব কাজকে যদি তুলে ধরা হয়, দেখা যাবে বিভিন্ন রকমের কাজ আছে, বিভিন্ন ধরনের চরিত্র আছে। তো ওটাই আমার মজা লাগে। লোককে বলতেও খুব মজা লাগে যে, "দেখুন এই দুটোই আমি বা এই ৩ টে লোকই আমি।" তো মজা লাগে। এটাই তো ফান। তো দাদা, তোমার আপকামিং কি কি কাজ আসছে? আপকামিং কাজ হচ্ছে আহিরি মুখার্জির একটা কাজ আসছে। আহিরির এটা বোধহয় ১ম ডিরেকশন। আর ওর সাথে আমি এর আগেও কাজ করেছি। বাংলার সেরা ভূতের গল্প, যেটা অভিরূপ ঘোষ ডিরেক্ট করেছিল। সেটা আমার অভিরূপ ঘোষের সাথে ১ম কাজ। অভিরূপ ঘোষের সাথে 2nd কাজ কালীপটকা। উনার একই ইউনিটের সাথে কাজ হচ্ছে গিয়ে আইরি মুখার্জির যেটা ডিরেকশন সেটা। এটা বাংলার সেরা ভূতের গল্প সিজন 3 এর একটা গল্প। সো এটার নাম 'সোলো ট্রিপ'। এইটা আসছে। কবে আসছে জানি না। হোপফুলি খুব সামনেই আসছে। 'গেট আপ কিংশুট' টা আসছে। আমি জানি কবে আসছে, কিন্তু আমি এখন বলব না। মানে কাছাকাছি সময়টা আমি জানি। এখন সিউর নই এক্সাক্টলি ডেট গুলো নিয়ে, তাই বলতে পারছি না। আর 'নিঃসঙ্গ' আসছে, যেটা প্রীতমের ডিরেকশন, প্রীতম দাস। মানে নন্দন সেখানে অভিনয় করেছে। নন্দন যাকে আমরা ডিরেক্টোরিয়াল টিমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা বা একটা সময় পরে ডিরেক্টর হিসেবে কাজ করা, এরমভাবে দেখে এসেছি। সেই ছেলেটা যখন অভিনয় করে, সে কি ভালো অভিনয় করে, মানে সেটা যদি দেখতে হয়, 'নিঃসঙ্গ'। 'নিঃসঙ্গ'তে আমি আছি। দেখা যাক কি হয়। তো এই যা। তো দাদা, এরপর তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, তুমি কি ফিল্ম মেকার মানে কাজ করতে চাও ভবিষ্যৎ, যেটাতে তুমি হয়তো অভিনয় একবারে করছো না কিন্তু তুমি অ্যাজ ডিরেক্টোরিয়াল টিমে কাজ করছো, এরকম কি কোনো ইচ্ছা রয়েছে সামনে তোমার? হ্যাঁ, ডিরেকশন দিতে চাই তো আমি। আমি তো ডিরেকশন দিয়েছি একটা। এবার সেইটাকে নিয়ে এখন মানে আ কষ্টে সৃষ্টে এগোনো হচ্ছে। আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছি। শর্ট ফিল্মটার নাম 'মাদার ডাজ নট ফিল দ্য ডেথ এনিমোর'। বেশ বড় নাম। আমারই বলতে গিয়ে কিরকম লাগছে। 'মাদার ডাজ নট ফিল দ্য ডেথ এনিমোর'। তো আ এই শর্ট ফিল্মটা আ বানিয়েছি আমি। বানানোর পরে আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। যে কারণে আমার একটু স্লো হয়ে গেছে প্রসেসটা। মানে আমার বাবা মারা যাওয়া, আমার আ মানে এই হসপিটাল, আর্থিকভাবেও বেশ অনেকগুলো অসুবিধায় পড়া। কারণ হসপিটালের চক্করে যেভাবে ফাইন্যান্সিয়াল ড্রেনিং হয়েছে। এই সবকিছুর পরে আমার একটু গাড়িটা স্লো হয়ে গেছে। তারপরে আমি আ আস্তে আস্তে আমার এখন ফেস্টিভাল ডিস্ট্রিবিউশন এর দিকে এগোচ্ছি। তো হোপফুলি ওটা নিয়ে ভালোভাবে এগোতে পারবো। লোকজন একটু মুখ তুলে চাইবেন। ছবিটা ভালো লাগবে। এইবার আগামী যদি মানে তার পরের প্ল্যানিংস বলা হয়, অবশ্যই ডিরেকশন তো দিতে চাই আমি। নিজের গল্প নিজে বলতে চাই। তাতে যে সবসময় আমি অভিনয় করব সেরকম তো কেউ মাথা দিব্যি দেয়নি। মানে যে কেউ অভিনয় করতে পারে। তো আমাকে না, আমি ডিরেকশন নিজে তো মনে দিতে চাই বা লেখালেখি করি বা আমার একটা ফটোগ্রাফি আ করার হাত আছে, কারণ অনেকদিন ধরে আমি মানে সে ফটোগ্রাফি করে যাচ্ছি। তো এইগুলো মানে আছেই। বাট দেন এগেইন
আমি একজনের কথা যখন এই প্রসঙ্গটা এসছে বলাটা খুব দরকার, অনিক দা মানে অনিক দত্ত। অনিক দত্ত কিন্তু খুব অদ্ভুতভাবে আমার মধ্যে একটা ডিরেক্টর দেখেছিল বা দেখেছিলেন। আ আর সেটা উনি বলেন আমাকে। আমি খুব অদ্ভুতভাবে আমি খুব অবাকও হই যখন অনিকদা একদিন আমাকে ফোনে বলছেন যে, "তুমি কি লেখালেখি করো না? তুমি তো করো লেখালেখি। তাহলে তুমি কেন ডিরেকশন এর কথা ভাবছো না?" আমি বলছি যে, "আপনি তো এটা আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলতে পারতেন। তাহলে আপনি আমাকে বলছেন কেন? মানে আমি তো অভিনয় করি। আমি দুনৌকায় পা দিয়ে চলতে চাই না।" কিন্তু উনি বারবার এই কথাটা আমাকে বলতে থাকেন যে "I think there is a director in you. You should start directing. একটু করে চেষ্টা করো না।" তখনই উনি আমাকে একদিন বলেন যে আমি একদিন উনার বাড়িতে বসে কথা হচ্ছে তখন আমাকে বলেন যে, "আরে একটা ওয়ার্ম আপ ম্যাচ তো খেলো। একটা শর্ট ফিল্ম তো বানাও। ছোট ছবি তো বানাতেই পারো। দুম করে ফিচার ফিল্ম নাই বা বানালে। একটা বাজারিং এর ইস্যু হবে, এই হবে, ওই হবে। শর্ট ফিল্মটাই বানাও। সেটাই করছো না কেন? আমার মনে হয় তুমি ডিরেকশন দিতে পারবে।" এইবার এই যে যেমন একটু আগে সৌমিক দার কথা বললাম অভিনয়ের ক্ষেত্রে, তেমন ডিরেকশন এর ক্ষেত্রে অনিক দা এনারা অনেকদিন ধরে কাজ করছেন। মানে স্টলওয়ার্ট লোকজন। এনাদের মতন লোকজন যদি মানে আইডেন্টিফাই করে এটা বলে তখন একটা বেশ ভালো লাগে, একটা জোরও আসে নিজের মনে। এই যা তো হোপফুলি আগামী দিনে ভালো করে দিতে পারবো ডিরেকশন। তো দাদা এরপর তোমাকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি তুমি পশু পাখিকে প্রচন্ড ভালোবাসো এবং তোমার সাথে আমার কন্ট্যাক্টই হয় একটা ঘটনার মাধ্যমে, হ্যাঁ। সেটা তুমিও জানো। তো তুমি কিভাবে মানে এতটা মানে কুকুর বা বিড়াল বা আদার্স পশু পাখির প্রতি এরকম ভাবে অ্যাট্রাক্ট হলে বা তাদেরকে সেবা শুশ্রূষা এই পুরো ব্যাপারটার মধ্যে কিভাবে যুক্ত হলে বা কি কেন মনে হলো যে এদেরও পাশে দাঁড়ানোটা উচিত? এটি তো সাধারণত হওয়া উচিত। মানে প্রশ্নটার মানেটা হয়ে গেল তুমি এতটা মানুষ কি করে হলে? তো এটাই তো হওয়া উচিত। আসলে আজকের দিনে সাধারণটা এত অনেক জায়গায় কম হয়ে যায় তখন আমরা মনে করি যে এটাই অসাধারণ। কিন্তু এটা কি হওয়া উচিত নয়? দেখো আমি একটা কথা মানে পশু-পাখি, গাছপালা এদেরকে বাদ দিয়ে তুমি নিজে এক্সিস্ট করতে পারবে না। তুমি যদি মনে করো যে কালকের দিনে একটা মানে শুধু মানুষই থাকবে পৃথিবীতে আর কোন পশু-পাখি থাকবে না, দেখবে মারা গেছে লোকজন। তার কারণ গোটা এনভায়রনমেন্ট একটা সিস্টেমে চলে। প্রত্যেকটা আমি যাকে ধরো ভয়ও পাচ্ছি মানে যে আ ধরো যে আর্থওয়ার্ম কে হয়তো আমার হাতে নিলেও বাবা আর হাতে চলে এলো এরকম ফিলিং ও হচ্ছে। সেই আর্থওয়ার্ম এরও দরকার। যে মানে আ মৌমাছিরা মানে কাছে দেখলে মনে হচ্ছে বাবা কামড়ে দেবে, তাকেও কিন্তু পৃথিবীতে দরকার। তো প্রত্যেকটা পশু-পাখিরই দরকার আছে। আমরা ফুড চেইন এর অন্তর্গত হয়ে অলরেডি প্রতিনিয়ত প্রত্যেকটা লোক নিজের আ মানে কিছু ভুলের সাথে জড়িয়ে থাকি। কিছু না মানে কিছু গভীর অন্যায় খারাপ জিনিসের সঙ্গে জড়িয়ে থাকি। সেগুলো কি? সেগুলো এই ধরো প্রাণী হত্যা মানে অ্যা যেকোনো রকমের মাংস খাওয়া বা মাছ খাওয়া। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমিও তো ননভেজ খাই। এবার এটা কি? এটাকে তুমি জাস্টিফাই করবে কি করে? কেউ তো তাহলে বলবে যে, "হ্যাঁ, ঠিক আছে আপনি তো গাছ মেরেও খাচ্ছেন। গাছের থেকেও তো ফলটা আপনি ছিঁড়ে নিচ্ছেন, এটা করছেন, ওটা করছেন।" সেটাও তো ভুল। দেখতে গেলে তো সত্যিই প্রত্যেকটা জিনিসই ভুল। তাহলে এটাকে তুমি জাস্টিফাই করবে কি করে? এটা জাস্টিফাই করার কিচ্ছু নয়। কাউকে মারলে সেটা জাস্টিফাই করা যায় না। হ্যাঁ, একটাই জিনিস যে বৈজ্ঞানিকভাবে এটা একটা ফুড চেইন এর পার্ট। সেইভাবে তুমি নিজেকে অভ্যস্ত করে নিয়েছো। তোমার ছাড়তে অসুবিধা হচ্ছে সেটা অন্য বিষয়। মানে এই আরকি। মানে আর না তোমার মনে হচ্ছে যে এইটা খেলেই হবে। দেয়ার আর অনেক প্রচুর এক্সাম্পল আছে যারা ভেজ খায়। বিরাট কোহলি আমরা একটা খুব ফেমাস এক্সাম্পল, শাহিদ কাপুর খুব ফেমাস এক্সাম্পল। তো আ এবার এই জায়গাতে দাঁড়িয়ে তো আমরা হচ্ছি। তাই শুধু ফুড চেইন এর পার্টটাকেও যদি আমি ছেড়ে রাখি, মানে আমার প্লেটে ননভেজটাকে যদি শুধু এই পার্টটাকে ছাড়ি, এট লিস্ট আমি যদি বলি যে হ্যাঁ, এইটা তো একটা খারাপ। আমি হয়তো গিয়ে কষাই নয় আমি কেটে দিচ্ছি না। কিন্তু আমিও তো খাচ্ছি মানে আমি ওটার সঙ্গে ইনভলভড। এই পার্টটাকে যদি বাদ রেখেও বাকিটাকে বলি, তাহলেও কিন্তু প্রচুর লোককে দেখবে যে অন্যায় করে বেড়াচ্ছে। এই ঢিল মারছে, গায়ের মধ্যে রং দিয়ে দিচ্ছে, মানে দিওয়ালির সময় চকলেট বোম ফাটিয়ে দিচ্ছে, কালী পটকা মারছে। এই যে হিংস্র ব্যাপারটা, এইটা তো দরকার নেই। তো এই বরং উল্টোটা হওয়া উচিত যে একটু সহানুভূতি, একটু ভালোবাসা এইটাই রাখা উচিত। মানে রাস্তায় একটা কুকুরকে যদি ২ টো বিস্কিট দিলে তার একটু পেটটা ভরে তাতে তোমার অসুবিধা কি আছে? তুমি একাই খাবে, সে খাবে না? তো এই, এই ভালোবাসাটুকু কাউকে শেখানো যায় না। এই হয় আছে নয় নেই। মানে সত্যি এটা শেখানো যায় না। মানে আমার এরকম অনেক লোকের সাথে অনেকবার ঝামেলা হয়ে গেছে বা আমি তাদের সাথে কিছু জিনিস হয় না যেগুলোর পরে তুমি তাদের সাথে খুব বিরাট করে মানে
আমরা জানি যে ডাইভার্স মানুষ হয়, প্রচুর মানুষের প্রচুর রকমের ভাবনা চিন্তা হয়। সবাই মিলে একত্র হয়ে থাকা উচিত। কিন্তু কিছু জিনিস হয় যেগুলো তুমি যদি লোকের মধ্যে দেখে নাও তারপর মনে হয় না, এর সাথে বেশিক্ষণ আর বসতে ভাল লাগছে না। তো এইটা যেমন একটা আমার ক্রাইটেরিয়ন যে এটা ভাবার। সো মানুষকে বিচার করা। এই যা। তো দাদা এবার তোমাকে লাস্ট যে প্রশ্নটা করব সেটা হচ্ছে অভিনেতা শাহিরের জীবনে যখন কোনো দুঃখ আসে বা কষ্ট আসে তখন ব্যক্তি শাহির কিভাবে সে ব্যাপারটাকে হ্যান্ডেল করে? হ্যাঁ, লাস্ট প্রশ্নটা চাপের প্রশ্ন। ভালো, গুড কোয়েশ্চেন ভালো লেগেছে। এই যে আমি কথাটা হারিয়ে ফেলেছি, এইটা হচ্ছে গিয়ে ভালো প্রশ্নের একটা চিহ্ন। মানে এটা দিস ইস গুড জার্নালিজম আমি বলব। মানে ভালো মানে হবে। আগামী দিনে তোমার আরো ভালো ইন্টারভিউ আমি দেখতে চলেছি তাহলে। এটা ভালো। অভিনেতার দুঃখ ওরকম ম্যানেজ করা যায় না। মানে হাজার বললেও ওরকম এটা তো মানে মেকানিক্যাল নয়। মানে যে হ্যাঁ, মানে করে নেব। চেষ্টা করি অনেক রকমভাবে। মানে আ কি বলবো আরকি? হাজার রকমভাবে চেষ্টা করি। কখনো কারো সাথে কথা বলে বা কখনো মেডিটেশন করে বা কখনো আ জাস্ট ঘুমিয়ে পড়ে, কখনো আ আ নিজের মতন করে কিছুক্ষণ সময় কাটিয়ে বা যে হাজার রকমের চেষ্টা করি। মানে এরকম কোনো ফর্মুলা নেই যে দুঃখ কিভাবে পেটাবো। দেখো প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অসুবিধা, চিন্তা আছে। প্রতিনিয়ত চিন্তা বাড়তেই থাকবে। তুমি যখন ভাববে যে সব পারফেক্ট আছে তখন দেখবে হাজার একটা জায়গায় অসুবিধা আছে। তো সে মানে সবকিছু জিনিস বোধহয় প্রত্যেকটা স্কোয়ার একসাথে পারফেক্ট হওয়াটা খুব মুশকিল। সেইখানটার থেকে এটাকে মেনে নিয়ে চলতে হবে। মানে জীবনে আস্তে যত দায়িত্ব বাড়বে না তত মানে চিন্তা বাড়তে থাকবে। একটা সময় যখন মানে স্কুলে বা কলেজেও যখন পড়তাম তখন এত দায়িত্ব এত ছিল না। পরবর্তীকালে দায়িত্ব অনেক বেড়েছে। রিসেন্টলি বাবা মারা যাওয়ার পরে আরো দায়িত্ব বেড়ে গেছে। তো মাঝে রাগ হয়, বিরক্ত লাগে, খারাপ লাগে। কিন্তু আ এই সবকটাকে ম্যানেজ করতে শিখতে হবে। আর এইটার কোনো ফর্মুলা নেই যে অমুকটা করলেই ঠিক হয়ে যাবে। আজকে অমুকটা করলে ঠিক হচ্ছে, কালকে অন্য জিনিসটা করলে ঠিক হবে। তো মোদ্দা কথা একটাই যে মানে এই মানে নিজের খারাপ লাগা, দুঃখ বা ফ্রাস্ট্রেশন গুলো যেন নিজের মধ্যেই বেরোয়, সেটা যেন অন্যকে খারাপ লাগিয়ে না বেরোয় এটাই যা। মানে এই যার কথা বলছিলাম একটু আগে, এই যে কুকুর-টুকুর মানে নিজের ফ্রাস্ট্রেশন হয়তো কুকুরের প্রতি দেখিয়ে দিল। এই ব্যক্তিটা যেন না। মানে নিজের অসুবিধাগুলো যাতে নিজের মধ্যেই নিজেই মানে মনের মধ্যেই পাওয়ারটা থাকে নিজেকে ঠিক করার। এটাই। এরকমই ঠিক করি আরকি। চেষ্টা করি। তো দাদা তোমার আপকামিং কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমি নিজে অপেক্ষা করব তোমার আসন্ন কাজের জন্য। তো আমার চ্যানেলের উদ্দেশ্যে যদি দর্শকদেরকে কিছু বলো, তোমার মতামত যেকোনো দিতে পারো। আমি বলব মৈনাকের যে চ্যানেলটা 'মৈনাক এক্সপ্লেইনড' সো আ মৈনাক অনেকদিন ধরে কাজ করছে এবং মৈনাক খুবই ইয়াং এর সাথে ও অনেক চেষ্টা করে প্রত্যেকটা জিনিস নিয়ে রিসার্চ করার এট দ্য সেম টাইম সেগুলোকে ও ভালো করে প্রেজেন্ট করার, অনেকের ইন্টারভিউ নেওয়া বা সিনেমার রিভিউ দেওয়া। এই প্রতিনিয়ত যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আস্তে যে ভালোর দিকে যায় তার একটা নমুনা এই ইন্টারভিউটার মধ্যে, এই পডকাস্টের মধ্যেই আছে। ওই যে লাস্টে একটা প্রশ্ন করবে, "ওর বয়স কত?" আমি জানি না। ও খুব মানে বাচ্চা ছেলে। কিন্তু সেখান থেকে ও যে মানে জার্নালিজমটাকে বোঝার চেষ্টা করছে। সেইটার একটা নমুনা পাওয়া গেল যে which is good journalism ভালো। তো সেইটাকে আমি বলব যে লোকে যাতে সাপোর্ট করে। সেটা মানে আ মানে ভালো কাজকে তো সাপোর্ট করা যায় এবং সাপোর্ট করাটাই উচিত। সো এটাই মৈনাকের চ্যানেল এবং মৈনাকের জন্য অনেক শুভকামনা। তুমি ভালো থাকো, ভালোভাবে কাজ করো, পড়াশোনা করো, অনেক করো। এই যা। তো একদম দাদা আমাদের সামনাসামনি দেখা হবে। খুব শীঘ্রই তোমার সাথে মিটও করব। আর আমার চ্যানেল সামনাসামনি অডিয়েন্সদেরকেও পডকাস্ট হবে। সামনাসামনি হুম। পডকাস্ট হবে এটাও। তো দাদা ভালো থেকো। একদম। তুমিও ভালো থেকো। আর একদম আমিও দেখব পডকাস্টটা বেরোলে তো দেখবই।